সাজিদ কিছু বলল না, মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস করিয়েছে আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলতে হয়েছে। ইরফান তার অফিসের স্টাফের সাথে ফোনে কথা বলে কিছু সময়। ঠিক ঠিক 10 মিনিট পর আবারও লেকচার দেওয়া শুরু করে। সাজিদের কেন্দ্রে দেওয়ার মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট, আজকেই একটু লেট হয়েছে, তবুও এই স্যারের জন্যই 1 আওয়ার আগে জানিয়েছে ক্লাস টাইম। এরকম দুই একটা স্যার থাকলে জীবন প্যারাময় হতে আর কি লাগে। ইরফান আবারও প্রায় 15 মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে। এরপর গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে যেতেই নুসরাত এক দৌড়ে রুমের ভেতর গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শব্দ করে বলে ওঠে। সবাই অসহায় চোখে তাকায়। কিছু করার নেই, এ স্যার এমনই। সাজিদ নুসরাতের মাথায় একটা আলতো থাপ্পড় দিয়ে পাশের চেয়ারে বসে বলে। নুসরাত মাথা দোলে, কটমট দৃষ্টিতে তাকায় সাজিদের দিকে, রেগে বলে। সাজিদ এগিয়ে এসে বলে। নুসরাত চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে বলে। সাজিদ বিরক্ত হয়ে বলে। সাজিদের কথা শুনে সবাই হেসে ফেলল। নুসরাত মুখ বাঁকালো। ফারহা ক্লাসে তার ফ্রেন্ড জুয়ের সাথে হেসে কথা বলছিল। হঠাৎই কোথা থেকে জুয়ের খালাতো ভাই জামিল এসে সামনের একটা চেয়ারে বসে ফারহাকে ভ্রু কুঁচকে বলে। এখানে বসলি কেন? আর একটু পর ক্লাস, যা। জামিল ঘাছাড়া ভাব নিয়ে বলে। ফারহা মুখ কুঁচকে জুয়ের দিকে তাকিয়ে বলে। তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। তখনই ক্লাসে শুদ্ধ প্রবেশ করে। সবাই ঠিকঠাক হয়ে বসে। জামিল দ্রুত ফারাহের পাশে চেয়ারটায় বসে। শুদ্ধের নজর সর্বপ্রথম ফারাহের দিকেই পড়ল। দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকালে দেখলো হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। শুদ্ধ বিরক্ত হলো। আজ কি তার মেজাজ খারাপের দিবস নাকি? ফারাহের দিকে আর তাকালো না, চুপচাপ লেকচার দিতে শুরু করে। টানা 15 মিনিট ইংলিশে লেকচার দেয়, এরপর থেমে যায়। চেয়ারে গিয়ে বসে পড়ে। বুকে দুহাত গুজে চোখ বুজে বিরক্তি নিঃশ্বাস ফেলে। জামিল ফারহার দিকে একটু চেপে গিয়ে বলে। ফারহা চিরিত করে উঠল। গায়ের মধ্যে আসে কেন? মেজাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিস্তব্ধ। তার মাঝেই ফারহা রেগে হঠাৎই বলে ফেলে। বাপ হয়েছে। ফারহা যদিও এত জোরে কথা বলতে চায়নি, না চাইতেও গলা বড় হয়ে গিয়েছে। ক্লাসে সবাই ফারাহের দিকে তাকায়। শুদ্ধ নিজেও ভ্রুকুচকে চেয়ে আছে ফারাহের দিকে। ফারহা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আর চোখে একবার শুদ্ধের দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসা জুই ফিসফিসিয়ে বলে। ফারহা কটমট দৃষ্টিতে তাকায় জুইয়ের দিকে। জুই মুখ লুকিয়ে হাসে। অপর পাশ থেকে জামিল বলে। শুধু হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়, ফারাহের দিকে চেয়ে ধমকে বলে। শাট আপ। সবাই কেঁপে ওঠে। ফারহা চোখ বন্ধ করে। শুধু গটগট পায়ে এগিয়ে এসে ফারহা বরাবর দাঁড়িয়ে জামিলকে দাঁড় করায়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে। বাকি টপিক তুমি ফিনিশ করো, গো। জামিল চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে। এজন্য টিচারের কথা শুনতে হবে, গো। জামিল অসম্মতি প্রকাশ করলে শুদ্ধ রেগে বলে। ওকে, গেট আউট। জামিল অসহায় মুখ করে তাকায়। কি আর করার, চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। শুদ্ধ ফারাহের দিকে চেয়ে বলে। কথা বলা পাবলিকদের জন্য ক্লাসরুম নয়। ফারহা ঢোক গিলে ঠিক বুঝলো তার দিকে যেই কথাটা বলেছে। শুদ্ধ সামনে গিয়ে আরো 10 মিনিট লেকচার দেয়। এরপর সবার উদ্দেশ্যে বলে। এই টপিকের বাকি অংশ নেক্সট ডে বাইরে দাঁড় করানো ছেলেটি পড়াবে। জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশার নিঃশ্বাস ফেলল। তার জীবন শেষ। শুদ্ধ ফারাহের দিকে তাকায়। ফারহা শুদ্ধের দিকেই তাকিয়েছিল। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারহা ভ্রু কুচকে নিল। শুদ্ধকে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ফারহা তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ গটগট পায়ে তার রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে চায়। তখনই পিছন থেকে ফারহা ডাকে। শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়, চোখ দুটো লাল। ফারহা শুদ্ধকে কাছ থেকে দেখে আরো অবাক হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। তোমার কি হয়েছে? শুদ্ধ আশেপাশে তাকালো। তেমন কাউকে না দেখতে পেয়ে ফারহাকে টেনে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। রুম অন্ধকার। শুদ্ধ লাইট জ্বালালো না। ফারহা অন্ধকারেই অবাক হয়ে গিয়ে কিছু বলতে চায়, তার আগেই শুদ্ধ ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারহা কেঁপে ওঠে, হাত থেকে ব্যাগ পড়ে যায়। ফারহা থেমে থেমে বলে। শুদ্ধ ভাই। শুদ্ধ হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করলো, কিন্তু কোনো কথা বলল না। ফারহা ঢোক গিলে শুদ্ধর পিঠে কাপা হাত রাখে। আবারও বলে। শুদ্ধ ভাই ছাড়ো। শুদ্ধ ছাড়লো না। বেশ কিছুক্ষণ পর মৃদু স্বরে বলে। আমার ফাড়া পাখি তুমি।
কথাটা বলে আবারও বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর ফারহাকে ছেড়ে ফারহার বাম গালের সাথে তার বাম গাল লাগিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি আমার, আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না, বুঝেছো? আমার বউ তুমি হবে, আমার ফাড়া পাখি। ফারহার শরীর শিরশির করে। শুধু ফারহার গালে ঠোঁট দাবায়। ফারহা ঝাঁকি দিয়ে ওঠে। এই প্রথম শুদ্ধ অভাবনীয় এক কাজ করলো। শুধু ফারাহের দুগালে ছোট ছোট দুটো চুমু খায়। এরপর ফারাহের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলে, আই এম সরি ফাড়া পাখি, যা যা করেছি সব কিছুর জন্য। তোমার স্বামীর হক নষ্ট করেছি, বাট স্বামী তো আমি হব, তাই নিজের হক নিজে নষ্ট করলে প্রবলেম নেই। তুমি কিছু মনে করো না ফাড়া পাখি, চলো আমরা বিয়ে করে নিই এক্ষুনি। ফারহা ঢোক গিলে শুদ্ধকে কেমন অস্বাভাবিক ঠেকলো। দুহাতে শুদ্ধকে ঠেলে সরাতে চাইলো। শুদ্ধ হঠাৎই রেগে বলে, ফাড়া, ডিস্টার্ব করো না, আমি ঠিক নেই। কোথায় নিজে থেকে জড়িয়ে ধরবে তা না করে সরিয়ে দিচ্ছ। এমনি তো বাড়িতে আমার হবু বউ অপেক্ষা করছে, বেশি টাইম নিব না। ফারহা রেগে যায়। এ লোক জীবনও শুধরাবে না। ধাক্কা দিয়ে বলে, তোমরা এক বাড়িতে ছিলে, আমি তবুও তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি উল্টো আমায় ফালতু কথা শোনাচ্ছ। শুদ্ধ একটু হাসলো। দুহাতের আজলায় ফারহার মুখটা নিয়ে অসহায় কণ্ঠে বলে, ফাড়া পাখি, তুমি কোনো ছেলের পাশে বসবে না, বুঝেছো? ফারহা অবাক হয়ে তাকায় শুদ্ধের দিকে। যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পায়। শুদ্ধর এসব নতুন নতুন রূপ মেয়েটাকে যেন অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত করালো। ছোট করে বলে, আমি তো বসি না। শুদ্ধ মানল না। আবারও ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, বসেছো তো আমি রাখতে পারছি না, নয়তো তুমি মার খেতে আমার হাতে এখন। ফারহা ঢোক গিলে বলে, তোমার আম্মু ওই মেয়েটাকে এখনো তোমার বউ ভাবে। শুদ্ধ হেসে ফেললো। ফারাহের কানের কাছে মুখ নিয়ে বলে, আমিও ভাবি, একটু আগেই তো বললাম হবু বউ, তুমি কি বাংলা কম বোঝো? ফারহা মুচড়ি করে রেগে বলে, ছাড়ো আমায়। শুধু ছেড়ে দিল। দূরে সরে রুমে লাইট চালিয়ে দিল। দরজার লক খুলে রাখলো। এরপর তার চেয়ারে গিয়ে বসে পড়ে। ফারাহের দিকে তাকিয়ে বলে, তোমার আর কয়টা ক্লাস আছে? ফারহা শুদ্ধের কথায় উত্তর না করে উল্টো প্রশ্ন করে, শুধু ভাই, তুমি কি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে? তোমার মা কষ্ট পাবে না বলো? শুধু অদ্ভুতভাবে তাকায় ফারাহের দিকে। বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে অবাক হওয়ার ভান ধরে বলে, তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফাড়া। ফারহা রেগে বলে, তুমি কি আম, জীবনেও সিরিয়াস হবে না? আমার কিন্তু রাগ লাগছে। শুধু সিরিয়াস কণ্ঠে বলল, আসলে আমি মাকে কষ্ট দিতে চাই না ফাড়া, একটু কষ্ট দিতে চাই না। তাকে ভীষণ ভালোবাসি আমি, বুঝলে? একটু আগে আবেগের বশে ভুলভাল বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড। তুমি এখন যাও এখান থেকে। ফারহা অবাক হয়ে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ভ্রুকুচকে চেয়ে আছে ফারহের দিকে। ফারাহের চোখজোড়া ভিজে উঠল। কিছু কথা মিথ্যে জেনেও কান্না পায়। ফারাহের তেমনই হলো। কিন্তু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যে জেনেও তো চোখ ভিজছে। তাহলে সত্যি শুদ্ধ ওই মেয়েটাকে বিয়ে করে নিল? তার কি হবে? ফারহা নাক টেনে বলে, তুমি সত্যি বলছো? শুদ্ধ মৃদু স্বরে বলে। একদম। ফারহা মাথা নিচু করে নেয়। কান্না মাখা গলায় বলে, তুমি আসলেই খারাপ লোক, স্বার্থপর লোক। আমার কথা একবারও ভাবছো না তুমি? শুদ্ধ ঝড়ের গতিতে ফারাহের কাছে এগিয়ে আসে। হিজাবের উপর দিয়েই ফারাহের মাথার পিছনে চুলের গোছা শক্ত করে ধরে। ডান হাতে ফারাহের গাল চেপে মুখ উঁচু করে। ফারহা চুলে গালে ভীষণ ব্যথা পায়। মৃদু আর্তনাদ করে ওঠে। শুধু ভাই ছাড়ো, লাগছে আমার। শুদ্ধ আরো শক্ত করে ধরলো ফারাহের গাল। দাঁতে দাঁত চেপে বলে, একদিন বলেছি না মাকে ভালোবাসি কিন্তু বউকে বাদ দিয়ে না। মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এর মানে এই না বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসার প্রুফ দিব। বলেছিলাম না তোকে? তবু জ্বালাবি কেন আমারে? দুই ভাই বোন কি পেয়েছিস আমায়? আমি সস্তা? তোর জন্য এত বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব? এই আমারে তোর কাপুরুষ লাগে? কাপুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দাম দেই বেশি, এজন্য আমার দাম নাই। তোর ভাই আমারে নিয়ে আফসোস করে, তুই আমারে স্বার্থপর বলিস। তোর ভাইয়ের জন্মের আফসোস আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সংজ্ঞা বোঝাবো আমি। ওয়েট। একটু থেমে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, ব্রেনলেসের জাত দুটো। কথাগুলো বলে ফারহাকে ধাক্কা দেয়। ফারহা পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়ে শুদ্ধের দিকে তাকায়। চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। এর আগে কখনো শুদ্ধের এই রূপ দেখেনি। শুধু তার মাথার চুল টেনে আগে টেবিলে একটা লাথি মেরে রেগে বলে, বেরো এখান থেকে, এক্ষুনি বেরোবি।
ফারহা কেঁপে ওঠে। তখনই দরজা ঠেলে কেউ একজন ভেতরে প্রবেশ করে। শুধু তাকায় দরজার দিকে। তার এক সহকর্মীকে দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। ফারহা মাথা নিচু করে নেয়, ডান হাতে ভেজা চোখ মুখ মুছে নেয়। শুধু দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার সেই স্যারকে ভারী গলায় ছোট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায় ফারহা। ভদ্রলোক খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা নিয়েছে, কিছু বোঝেনি। গলা ঝেড়ে বলে, শুধু তার চেয়ারে বসে শরীর এলিয়ে দেয়, একটু চুপ থেকে বলে, ভালো। কথাটা বলে চোখ বুজে নেয়। ঘড়িতে একবার সময় দেখল শুদ্ধ, বিকাল 3:30। সকালে ক্লাস নিয়ে পরপর আজকের আরও 2টো ক্লাস ক্যান্সেল করে অফিস রুমে চুপ করে বসে থেকেছে। দীর্ঘশ্বাস ফেলে অফিস রুম থেকে বের হয়। গন্তব্য বাড়ি। ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রেখা গাড়ির দিকে এগিয়ে গেলে পিছন থেকে ফাইজ ডাকে। শুদ্ধের পা থেমে যায়। ফাইজ দ্রুত পায়ে শুদ্ধের দিকে এগিয়ে আসে। শুদ্ধ পায়ের গতি বাড়ালো। তার আগেই ফাইজ শুদ্ধের হাত টেনে ধরে। শুদ্ধের পা আবারও থেমে যায়। ফাইজ অসহায় কণ্ঠে ডাকে, ভাই। শুদ্ধ ফাইজের দিকে তাকালো। মুখাবয়বে হাসির ছিটে ফোঁটা নেই। কিছুটা দূরে ফারহাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখ ঘুরিয়ে ফাইজের দিকে চেয়ে হঠাৎই ফাইজের বুক বরাবর গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলেও আমার আশেপাশে ঘেসবি না। ইচ্ছে করে তো দূর, ভুল করেও ঘেসবি না। কথাটা বলেই তার গাড়িতে উঠে পড়ে। ফাইজ কিছু বলার সুযোগই পেল না। কিছুটা দূরে দাঁড়ানো ফারহা ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে তার ভাইয়ের সাথে? শুদ্ধ গাড়ি চালিয়ে একদম ফারাহের সোজা নিয়ে যায়। ফারহা ভ্রু কুঁচকে চেয়ে আছে। ধাক্কা লাগবে ভাব তখনই শুদ্ধ ব্রেক ঘুরিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে যায়। সামনের আয়নায় একবার ফারাহের মুখটা দেখে মৃদু হাসলো, বিড়বিড় করে বলে, ফারা পাখি, কত জ্বালাও আমায়, নির্দয় মেয়ে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দেয় বিকাল 4টা বাজে। ইরফান ভার্সিটি শেষে অফিস করে ফিরেছে মাত্র। ফারহাকে ঘরে দেখলো না, বিরক্ত হলো বোধহয়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর একটা গ্যাবার্ডির প্যান্ট পরে নেয়। ব্যালকনি থেকে ঠকঠক আওয়াজ পেয়ে সেদিকে যায়। ঘর থেকে ব্যালকনিতে পা রাখলে চোখ মুখে বিস্ময় ভর করে। মায়রা মেঝেতে গোল হয়ে বসেছে। তার চারপাশে অনেকগুলো টব রাখা, সবগুলোতে একটা একটা করে ফুলের গাছ লাগানো। বেলি, গোলাপ আর নয়নতারা, এই 3টে ফুল আনিয়েছে মায়রা। কোলের উপর একটা টবে খুব মনোযোগের সহিত মাটি ভরছে। এরপর লাস্ট ছোট্ট নয়নতারা ফুলের গাছটা নিয়ে খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটির মাঝে। সব কাজ শেষ করে মেয়েটা যেন বিশ্ব জয় করায় হাসি দেয়। দ্রুত বসা থেকে উঠে বেলকনি থেকে রুমে আসার জন্য এগোতে নিলে ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে বেলকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগে সব পরিষ্কার করবে, কিন্তু তা তো পারল না। এখন তাকে কি করবে লোকটা? ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, আমাকে 5 মিনিট টাইম দিন প্লিজ। ইরফান মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রার কপালে গালে অসংখ্য জায়গায় মাটি লেগে। ইরফান ডান হাত উঠিয়ে মায়রার কপালে লেগে থাকা মাটি ছেড়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, বাড়িতে আরো অনেকে আছে, তারা করবে। মায়রা মন খারাপ করে বলে, রিতা তো ঘুমিয়েছে। ইরফান গম্ভীর গলায় বলে, আরো 2জন আছে। মায়রা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান কিচ্ছু বলল না। মায়রা উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপনি যাওয়ার পর এ বাড়িতে 2টো মহিলা আসে, তাদের নাকি কেউ পাঠিয়েছে। তারা এই বাড়িতে কাজ করবেই, কারণ এই বাড়ি কেউ তাদের পাঠিয়েছে। কিন্তু আপনার বাবা মা কেউই জানে না এই ব্যাপারে। কেমন ভুতুড়ে ব্যাপার। ইরফান শান্ত চোখে মায়রার কথাগুলো শুনলো। ঠোঁট বাঁকায় সামান্য, বিড়বিড় করে বলে, স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞেস করে। এসব কোথায় পেয়েছো? মায়রা উৎফুল্লতার সাথে উত্তর দেয়। আপনার বাবা এনে দিয়েছে। একটু থেমে আবদারের সুরে বলে, এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মায়রার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভেতর যেতে যেতে ছোট্ট করে বলে, পারবে। তারেক নেওয়াজ কিছুক্ষণ আগে মায়রাকে ডেকে রেডি হতে বলেছেন, হসপিটাল নিয়ে যাবে। এজন্য গতকাল বিড়ালের খামচিতে একটা বাড়তি কাজ হয়ে আছে। মায়রা তারেক নেওয়াজের কথা চুপচাপ মেনে দ্রুত রেডি হয়ে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারপাশে চোখ বুলালো।
ইরফানকে কোথাও দেখলো না। মায়েরা মনে মনে স্বস্তিই পেল। উনি ঘরে থাকলে রেডিওতে অনেক ঝামেলা পোহাতে হয়। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। এখনো পর্যন্ত সে মোটামুটি খুশি, তবে ইনায়ের জন্য মন খারাপ হয়। যদিও আগামীকাল নাকি ইনায়া আপু এখানে আসবে, এই ভেবে একটু খুশি খুশি লাগছে। ভাবনার মাঝে ঘর থেকে তারেক নেওয়াজ বেরিয়ে আসে। এগিয়ে এসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, মায়রা মাথা নেড়ে বলে, জি বাবা বলুন। তারেক নেওয়াজ মায়রার হাতের কবজি ধরে এগিয়ে গেলেন। মায়রা হেসে তারেক নেওয়াজের সাথে পা মেলায়। গেটের বাইরে পা রাখলে মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটা প্রয়োজনে ইরফান ছিল, সব কাজে ইরফান থাকতো। এখন নেই কেন? ভার্সিটি থেকে যে আসলো, এরপর কোথায় গেল? কোনো কাজে গিয়েছে? কিন্তু তাকে নিয়ে গিয়ে এই ইঞ্জেকশন দিয়ে এনে কাজ করা যেত না? মায়রার ভীষণ মন খারাপ হলো। সব সময় তার প্রতিটা প্রয়োজনে ইরফানকে পাশে পাওয়ার পর হঠাৎই ইরফানের জায়গায় অন্য কাউকে পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। পা চলছে, তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তিনি কোথায়। ভাবলো হয়তো সত্যি কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে। একদম মেন গেটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছু ফিরে ইরফানের বেলকনির দিকে তাকায়। এবারেও হতাশ হয়। বেলকনিতে ইরফানকে না দেখতে পেয়ে ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে গিয়েও তাকালো না। দৃষ্টি উপর দিকে উঠালে ছাদের কোণায় ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। পায়ের গতি কমলো। অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুব ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু উনি তো কোনো কাজ করছেন না, বরং চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকছে। মায়েরা অবাক হয়ে শুধু ইরফানকে দেখলো। গাড়িতে ওঠার আগ পর্যন্ত মায়েরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল ইরফানের দিকে। ভীষণ অভিমান জমলো ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষ হঠাৎ সঙ্গ ছেড়ে দিলে যেমন বিশ্রী অনুভূতি হয়, মায়রার ঠিক তেমনই হলো। তারেক নেওয়াজ গাড়ির ডোর খুলে দিলে মায়রা উঠে বসে। এরপর আবারও জানালা দিয়ে ছাদের দিকে তাকায়। ইরফান এক হাত পকেটে রেখে আরেক হাতে সিগারেট ফুঁকছে। দৃষ্টি মায়রার পানে। মায়রা তাকিয়ে রইল আরও বেশ খানিকক্ষণ। এরপর অভিমানে চোখ জোড়া নামিয়ে নেয়। দৃষ্টি রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশ ইম্পর্টেন্ট। মায়েরা আর ইচ্ছে করলো সে ইঞ্জেকশন দিবে না। ইরফান কেন নিয়ে যাবে না তাকে? এটুকু মানতেই পারছে না মেয়েটা। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনও ইরফানকে সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে তারেক নেওয়াজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে ইরফান মিলিয়ে যায়। মায়রার অভিমানের পাল্লা ভারী হয়। ইনায়া মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাড়ির কথা মনে পড়ছে। ফাইজ কোথায় গিয়েছে কে জানে। কাল রাতে কি হয়েছে তার একদমই মনে নেই। সকালে উঠে মাথাটাও ভীষণ ভারী ভারী লাগছিল। আজ সারাদিন মাথাটা ভার লেগেছে। ফাইজ সকাল সকাল তাকে সকালের খাবার খাইয়ে কোথায় যেন গিয়েছে। তার সাথে কোনো কথাই বলেনি। ইনায়া আসলে বুঝতে পারছে না ফাইজ কি কোনো কারণে রেগে আছে তার উপর। রাতে কি কিছু হয়েছিল যার ফলে ফাইজ তার উপর রেগে আছে? সে তো কিছু মনেই করতে পারছে না। শুধু মনে আছে সে ফাইজের জন্য বসে অপেক্ষা করছিল। তারপর যে কি হয়েছে আর মনে নেই। ভাবনার মাঝে ফাইজের গলার আওয়াজ পায়। লিটল কুইন। ইনায়া পিছু ফিরে তাকায়। ফাইজকে কেমন যেন এলোমেলো লাগলো। ফাইজ এগিয়ে আসে। ইনায়া একটা সুতি শাড়ি গায়ে জড়িয়েছে, মাথায় আঁচল টানা। ফাইজ ইনায়াকে দেখে মৃদু হাসলো। দুহাতের আজলায় ইনায়ার মুখটা নিয়ে মৃদু স্বরে বলে, কেমন আছো লিটল কুইন? ইনায়া অবাক হয়ে তাকায়। একটু চুপ থেকে বলে, ভালো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? ফাইজ ইনায়ের গাল থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। তীব্র হতাশ কণ্ঠে বলে, আই এম সরি লিটল কুইন, তোমাকে টাইম দিতে পারছি না। আমি ভীষণ ডিস্টার্ব। আমি ভালো নেই। সুখের দিন বন্ধু ছাড়া পানসে লাগে। বন্ধু নেই, তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না। কি করব? ইনায়া অবাক হলো ফাইজের কথা শুনে। এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আপনার বন্ধুর সাথে? ফাইজ চট করে উঠে দাঁড়ালো। ইনায়ের মাথা থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়। পিছনে হাত দিয়ে ইনায়ের চুলগুলো খুলে দেয়। নীরব চোখে ইনায়ের দিকে চেয়ে থাকে। ইনায়া লজ্জা পায়, চোখ নামিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে বলে, কিছু বলবো না, কিছুই করব না। আপাতত সব তুলে রাখছি লিটল কুইন। তুমি আমাকে একটা ইম্পর্টেন্ট পরামর্শ দাও তো। বন্ধুর অভিমান কিভাবে ভাঙানো যায়? ফাইজের প্রথম কথা শুনে ইনায়া লজ্জা পেলেও শেষ কথাটা শুনে অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। প্রশ্ন করে,
আপনার কোন বন্ধু অভিমান করেছে আমার উপর? ফাইজ মন খারাপ করে বলে। শুদ্ধ? ইনায়ের বিস্ময়ের মাত্রা বেড়ে পাহাড় চূড়ায় পৌঁছানোর মতো হলো। অতঃপর অবাক হয়ে বলে, আপনি মিথ্যা বলছেন, শুদ্ধ ভাই এমন ধরনের মানুষ নয়। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বিলিভ করছো না কেন? তোমার ভাই এতটাও সাধু না। কিন্তু শুদ্ধ ভাই রাগ অভিমান করে থাকতে পারে না, সে ওই ধরনের মানুষই নয়। আপনি তাকে চেনেন না। ফাইজ ভ্রু কুঁচকে বলে, আমার লিটল কুইন তো দেখি ভীষণ বোকা। শুদ্ধকে আমার চেয়ে তুমি বেশি চেনো। শুদ্ধ এমনই, বুঝলে? ভার্সিটি লাইফে এরকম অনেক ঘটনা ওর সাথে আমার আছে। মাঝে অনেকদিন ঠিকঠাকই ছিল, আবার আমি অনেকদিন পরে রেগে ভুলভাল বলেছি। ওরও লেগে গিয়েছে। এখন কি করা যায় ভাবছি। ইনায় হঠাৎ শুদ্ধকে জুতো ছুঁড়ে মারার কথা মনে পড়ল। কথাটা মনে আসতেই নিজেই হেসে ফেলল। ফাইজ ভ্রু কুঁচকে বলে, হাসছো কেন? ইনায়া হাসি আটকে বলে, জুতো মারুন, তাহলে শুদ্ধ ভাই খোলস থেকে বেরিয়ে আসবে। ফাইজ বোকা চোখে ইনায়ের দিকে তাকালো। শুদ্ধের হাওয়া তার বউয়ের মাঝেও একটু একটু আছে মনে হচ্ছে। ফাইজ কিছু বলল না, তার ভালো লাগছে না। সে সবসময় একটুতে রাগে, কিন্তু এটা নেওয়া যায়। ইরফানও সবসময় রাগে, কিন্তু ওর কারোর সাথে তুলনা নেই। ওর টপিক বাদ। তবে এই ফাজিল শুদ্ধ রাগলে ফাইজের ভয় লাগে। একেবারে গার্লফ্রেন্ডের মতো অভিমান রাগ করে বসে থাকে। সেও বয়ফ্রেন্ডের মতো বসে বসে শোক পালন করে। কি জীবন তার! আসলে এরা সব ব্রিটিশ। বিয়েটা করলো, সাথে শান্তিও পালালো। তার সুখ শান্তি আশা করাই বোকামি। শুধু তাকে জ্বালিয়েই মারবে। ঠিক থাকলে তার কাজে বাগড়া দিবে হাসতে হাসতে। ঝামেলা বাঁধালে তার থেকে মুখ ফুরিয়ে তাকে অসুস্থ বানাবে। ফাটা কপাল তো তার। হসপিটাল থেকে বাড়ি ফিরল মায়েরা। তারেক নেওয়াজ তাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মায়েরা বাড়িতে প্রবেশ করলো। আজ নতুন যে দুটো কাজের মেয়ে এসেছে তাদের মাঝে একজন এসে দরজা খুলে দেয়। মায়েরা টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে ফারহানের ইরফানের ঘরে যায়। দুঃখের ব্যাপার, ঘরের কোথাও ইরফান নেই। মায়েরার ভীষণ মন খারাপ। মেয়েটা দ্রুত চেঞ্জ করে নিল, এরপর হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। এখনও ইরফানকে ঘরে না দেখতে পেয়ে মায়েরা ছোট ছোট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় ইরফানকে তো ছাদে দেখলো, যদি সেখানে থাকে, কিন্তু সে বরাবরই হতাশ। নেই ইরফান। মেয়েটার এত মন খারাপ হলো। কোথায় লোকটা? সব কিছু কেন যেন বিষাক্ত লাগলো। ছাদের কোণায় গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানে না সে ইরফানকে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে। তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে বাসায় বসেছিল। এটাই মায়েরা মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না বলে আবার নিজের উপরও রাগ লাগছে। এই লোক যা ইচ্ছে করুক, তার কি? সন্ধ্যার পর ইরফানদের বাড়িতে শুদ্ধ এসে হাজির হয়। তার মাকে নিতে এসেছে। ত্রিনা বেগম সামিয়াকে রেডি হতে বললেন, সাথে মায়রাকেও রেডি হতে বললেন। মায়রা ইতস্তত করছিল। শুদ্ধের বাড়িতে সে কখনো যায়নি। ত্রিনা বেগম বুঝিয়েছে তারা আবার আগামীকালকেই চলে আসবে। এরপর ত্রিনা বেগম আবারও যাবে শুদ্ধর বাড়ি, কিন্তু মায়রাকে এখানেই রেখে যাবে। একদিনের জন্য মায়রা তার সাথে গিয়ে থাকুক। মায়রার এমনিতেই ভীষণ মন খারাপ। ইনায়া আপুও নেই, সাথে ইরফানের জন্য মন খারাপ লাগছে ভীষণ। তাই রাজি হলো, নতুন জায়গায় গিয়ে একটু থাকলে ভালো লাগবে। তাছাড়া ত্রিনা বেগম তো তার নিজের মানুষের মতো, তার সাথে যেতে ইতস্তত হওয়ার কিচ্ছু নেই। তাই ঝটপট রেডি হয়ে সামিয়া, মায়রা আর ত্রিনা বেগম শুদ্ধের সাথে বেরিয়ে পড়ে। শুদ্ধ গাড়ি চালানোয় ব্যস্ত মোডব তার। হঠাৎই মাথায় কিছু আসলো। মিটিমিটি হেসে মায়রার উদ্দেশ্যে বলে, সিসিটিভি কেমন আছো? মায়রা ভ্রু কুঁচকে বলে, সিসিটিভি কে ভাইয়া? তুমি আর কে আছে এই ক্রেডিট নেয়ার? মায়রা মুখ ছোট করে বলে। কেমন অদ্ভুত নাম। মায়রার পাশে বসা সামিয়া হেসে ফেলল। শুদ্ধ আবারও বলে, ইরফান কোথায় জানো? মায়রার মুখ চোখে উৎফুল্লতা দেখা যায়। বিচলিত কণ্ঠে বলে, উনি কোথায় ভাইয়া? শুধু শব্দ করে হেসে ফেলে। মায়রা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, উনি যেখানেই থাকুক, নেই ভালো হয়েছে, নয়তো আমাকে আপনাদের বাড়িতে যেতে দিত না। শুধু বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাত পকেট থেকে ফোন বের করে মিটিমিটি হেসে বলে, ইরফান একটা ভয়ঙ্কর মিটিংয়ে আছে মাইরা। মায়রা ভ্রু কুঁচকে বলে, ভয়ঙ্কর মিটিং আবার কেমন? তোমার জন্য ভয়ঙ্কর মিটিং, আমাদের জন্য একদম সাদামাটা। ত্রিনা বেগম ছেলের পাশে সিটে বসে এগিয়ে গিয়ে শুদ্ধর কান টেনে বলে,
এই বাদর ওকে জ্বালাচ্ছিস কেন? শুদ্ধ মুখ ছোট করে বলে, উফ মা কান ছাড়ো, আমি সবসময় সবাইকে টাটকা খবর দেই, তাই সবাই আমাকে ভিলেন ভাবে। এসব কি নীতি? টিনা বেগম শুদ্ধের কান ছেড়ে বলে, তোর টাটকা খবর মানেই তো অপর পাশের মানুষ শুধু জ্বলবে। শুদ্ধ হেসে ফেলল, কিন্তু মায়েরা হাসলো না। সামিয়া মেয়েটা শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধকে তার ভালো লাগে, ভীষণ মজার মানুষ সে। কিন্তু সে ফারহাকে শুদ্ধের সাথে দেখার পর থেকে তার মন খচখচ করে কেন যেন। টিনা বেগমকে বললে তিনি বলেন এরকম কিছু না। টিনা বেগমের কথায় যদিও সামিয়া মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। সামিয়ার মনে প্রশ্ন জাগে, শুদ্ধ কি তাকে চেনে না? তার সাথে যে শুদ্ধের বিয়ে ঠিক, এটা কি শুদ্ধ জানে না? মেয়েটা বুঝলো না, শুদ্ধ তাকে দেখেনি, কথা বলা তো দূর, তাকে চেনে না এজন্য কথা বলে না, নাকি অ্যাভয়েড করে, এটা সে বুঝতে পারে না। কিছুক্ষণের মাঝেই শুদ্ধ তাদের বাড়ির সামনে গাড়ি ব্রেক কষে। বাড়ির ভেতর গিয়ে শুদ্ধ ইরফানের ফোনে কল করে, রিসিভ হলো না। শুদ্ধ ইরফানের ফোনে মেসেজ করে, মাইরাকে আমার বাসায় এনেছি, এখন আমার চাচাতো ভাইকে আনতে যাচ্ছি, বুঝলি? মাইরার থেকে 3 বছরের বড়। হাউ কিউট ম্যাচিং। 2 মিনিট না যেতেই শুদ্ধের ফোনে কল আসে ইরফানের। শুদ্ধ রিসিভ করলো। ওপাশ থেকে ইরফান রেগে বলে, তোকে ছাড়বো না আমি। শুদ্ধ দুঃখ দুঃখ মুখ করে বলে, আমি বুঝলাম না, তুই আর ফাইজ আমাকে ছাড়তে চাস না কেন? আমি না হয় বিয়ে করিনি, তাই এতিম, কিন্তু তোরা তো বিয়ে করেছিস বাবা। বউয়ের হক বন্ধুকে দিতে চাস? ছ্যা ছ্যা, তোদের নিয়ে আমি আর পারি না বাপু। ইরফান বিরক্ত হয়ে বলে, তোর ভাইকে আনবি না ওখানে, নয়তো ওকেও ছাড়বো না বলে দিচ্ছি। শুধু হতাশ কণ্ঠে বলে, আরে ভাই, আমি সুন্দর বলে আমার চাচাতো ভাইও সুন্দর, এসব ভাবনা ঝেড়ে ফেল। তোদের শুধু ধরার ধান্দা। ইরফান রেগে বলে। ওকে কেন নিয়ে গেলি বেয়াদব? শুদ্ধ নিঃশব্দে একটু হেসে নিল, এরপর নিজেকে সামলে বলে, কার কথা বলছিস বাবু? ইরফান দাঁত কিরমির করলো, ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাড়ি গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই। বলেই খট করে কল কেটে দিল। শুদ্ধ হেসে ফেললো। আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেল। ইরফান বাড়িতে ফিরেছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে একবার সময় দেখলো 10টা বাজে। ঘরে মায়রাকে না দেখে বিরক্ত হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেলে তাকে জিজ্ঞেস করে মায়রার কথা। মেয়েটা জানায় মায়রা শুদ্ধদের বাড়ি গিয়েছে আর ফেরেনি। ইরফান বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে। হ্যাঁ বল, মাইরা কি করছে শুনবি? ইরফান চুপ করে আছে। শুদ্ধ আবারও বলে, মাইরা তো আমার চাচাতো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করছিল, বুঝলি? আমি বুঝিয়ে সুজিয়ে বললাম যে ইরফান তোমাকে কোলে নেওয়ার জন্য দুহাত খাড়া করে রেখেছে। বেচারি এটা শুনে একটু থামলো। কথাগুলো বলে কলটা মিউট করে শব্দ করে হাসলো শুদ্ধ। ওপাশ থেকে ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, 10 মিনিটে ওকে রেখে যাবি এখানে। শুদ্ধ কল আনমিউট করে গলা ছেড়ে সিরিয়াস হয়ে বলে, আরে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে দিয়ে আসবো মাকে সহ। আজ ঘুমা বাবু। একটু থেমে বলে, ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। ইরফান রেগে চিৎকার করে বলে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়, এর বউকে আনাই ভুল হয়েছে, একবার বলেছে দিয়ে আসতে, হবে মানে হবেই। হতাশ কণ্ঠে বলে, তোর বউ তুই নিয়ে যা, আমাকে বলছিস কেন? শুদ্ধের কথা শুনে ইরফান শান্ত হয়। কিছুক্ষণ চুপ থেকে বলে, কাজ আছে আমার, তুই রেখে যা, রাগাস না আমায়। শুদ্ধের কাছে একটু অদ্ভুত লাগলো, যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথে এখান থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসায় আসতে 30 মিনিটও লাগে না, অথচ ইরফান আসছে না, কাজের দোহাই দিচ্ছে। শুদ্ধ হেসে বলে, ওকে যাচ্ছি, তবে যেতে 2-3 ঘন্টা লেট হবে। ওয়াই? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এতিম ছেলেকে বলছিস তোর বউ রেখে আসতে? আমি একটু চান্স নিব না? সাদামাটা একটা ডেট হয়ে যাক তোর বউয়ের সাথে, কি বলিস? এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে দেখাবো, হাতে হাত রেখে হেঁটে। কল কেটে গিয়েছে। শুদ্ধ হাসলো, যা তাকে তো কথা শেষ করতে দিল না।
কানে টান দিয়েছে, এবার ঘাড় এমনি আসবে। ইরফান ডান হাতের মুঠোয় শক্ত করে ফোন চেপে ধরে, যেন ফোন এভাবেই গুড়িয়ে দিবে। শুদ্ধের গলা চেপে ধরতে না পারায় ফোনের উপর সে ঝাল মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। কোনো দিকে তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ে। রুমা নেওয়াজ ঘরে ছিল না, তারেক নেওয়াজ চেয়ারে বসে অফিসে টুকটাক কাজ করছিল। ইরফানকে দেখে ভ্রু কুচকে বলে। কিছু বলবে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। ওকে এনে দাও। তারেক নেওয়াজ ছেলের কথা শুনে বুঝলেন না, প্রশ্নসূচক দৃষ্টি রেখে বলে। কাকে?